সংস্কার কার্যক্রমে জাপানের সমর্থন, বাজেট সহায়তা মিলছে 13,000 কোটি টাকা, আরও বেশি বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। নির্বাচন দিতে চায় না অন্তর্বর্তী সরকার, অভিযোগ মির্জা আব্বাসের। দ্রুত রোডম্যাপের দাবি, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না। জাতি প্রত্যাশা করে ডিসেম্বরের মধ্যেই অতি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। নরসিংদীতে জেল পালানো 3 জঙ্গি সহ 145 কয়েদি এখনও ধরাছোঁয়ার বাহিরে, উদ্ধার হয়নি 29 আগ্নেয়াস্ত্র। নিরাপত্তা নিয়ে জনমনে শঙ্কা। 2025-26 অর্থ বছরের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানোর প্রস্তাব, কমতে পারে আরও 8 খাতে। ঈদ ঘিরে বজ্র ব্যবস্থাপনা, উত্তর সিটির ধোঁয়াশা, সেনারা কাজ করবে এমন তথ্য জানালেও তা অস্বীকার করেছে সেনাবাহিনী। ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট মহাসড়কে যানজটের আশঙ্কা, পশুবাহী ট্রাকের চাপ সামলাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এবং টানা বর্ষণে আকস্মিক বন্যায় নাইজেরিয়ার শতাধিক মানুষের প্রাণহানি, নিহতের সংখ্যা বাড়ার শঙ্কা, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দেখছিলেন শিরোনাম, সংবাদ সকালের সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণেই কঠিন সময়ে দেশের টিকে থাকা সম্ভব হয়েছে। শুক্রবার টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতি গঠনে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশকে ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়াতে প্রবাসীরাই মূল ভূমিকা পালন করেছেন। ক্ষমতাচ্যুত পতিত সরকার রাষ্ট্রীয় কোষাগার এবং ব্যাংক শূন্য করে গিয়েছিল এবং যদি প্রবাসীরা সহায়তা না করতেন তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারত না। অন্তর্বর্তী সরকার অর্পিত দায়িত্ব পালন করবে, তবে জাতি গঠনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ আরও শক্তিশালী হওয়া উচিত বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। প্রবাসীদের বাংলাদেশের ব্যবসা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। আমাদের 3% পাওয়ার কারণে জাপান সরকার থার্ড পার্টিকে আমি চৌকস অ্যাম্বাসিডর দেওয়ার সঙ্গে বলছি আমাদের দেশ থেকে নেক্সট সেমিস্টার স্টুডেন্ট নিব না। আপনারা আমাদের যারা রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সবাই রেমিটেন্স পাই, আপনারা একটু দেশ বাঁচিয়ে রেখেছেন, কেন দেশ চলে গেছিল, ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে দাঁড়িয়েছে, আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। আদতে প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দ্রুত নির্বাচনে রোডম্যাপ দেওয়ার ঘোষণা জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, স্বৈরাচার বিদায় হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শুক্রবার নানা কর্মসূচি করে দলটি। এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির নেতাকর্মীরাও। শহীদ জিয়া যে দলকে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, সে দল বাংলাদেশের আত্মার দলে পরিণত হয়েছে। জাতীয় ক্রাইসিসে, প্রত্যেক সংকটের মুহূর্তে জীবনের বাজি রেখে ভূমিকা রেখেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশের প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন চায়, শুধু চান না ডক্টর ইউনূস। জাপানের বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, একটা ইউনূস, উনি নির্বাচন চায় না। এ উপলক্ষে হাইকোর্ট মাজারের সামনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পুরো জাতি একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। বিষয়টি অনুধাবন করে প্রধান উপদেষ্টা দ্রুতই নির্বাচনের রোডম্যাপ দিবে বলে আশা প্রকাশ করেন তিনি। শহীদের রক্তের প্রত্যাশা আমাদের জাতির অঙ্গীকার। আমরা এই রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি স্থাপন করব, সাংবিধানিক কাঠামো ভিত্তি স্থাপন করব। জাতি প্রত্যাশা করে ডিসেম্বরের মধ্যেই অতি অবশ্যই
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র হুমকির মুখে। স্বৈরাচার বিদায় হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা পায়নি। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। পরে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন দলের এই স্থায়ী কমিটির সদস্য। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। এখনো ধরাছোঁয়ার বাইরে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৩ জঙ্গি সহ ১৪৫ জন কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া ২৯টি আগ্নেয়াস্ত্র সহ ৫,০০০-এরও বেশি গুলি। কয়েদিদের পাশাপাশি লুট হওয়া অস্ত্র ও গুলি বাইরে থাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। দ্রুত সময়ে পালিয়ে থাকা কয়েদিদের গ্রেফতারের পাশাপাশি অস্ত্র উদ্ধারের আশ্বাস দেন পুলিশ। আকরাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সামিম হোসেন। স্বৈরাচারী সরকারের পতনের আগে ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই সময় কারাগার থেকে পালিয়ে যায় ৯ জঙ্গি সহ ৮২৬ জন কয়েদি। লুট করা হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৭,০০০-এর বেশি গোলাবারুদ। এখন পর্যন্ত ৬৪৬ কয়েদি আত্মসমর্পণ করেছে। আর আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অভিযান চালিয়ে ৬ জঙ্গি সহ ৩৫ জনকে গ্রেপ্তার করে। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ১৪৫ কয়েদি। অস্ত্রগুলো লুট হয়েছে, এই অস্ত্রগুলো যদি উদ্ধার না হয় জনমনে স্বস্তি আসবে না। যদি প্রশাসন অতি শীঘ্রই লুটপাটকৃত অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হয়, আমরা মনে করি নরসিংদীর মানুষ শান্তিতে বসবাস করতে সক্ষম হবে। পুলিশ প্রশাসনকে, এসপি সাহেবকে অনুরোধ করব অতি দ্রুত এইগুলি জঙ্গি যারা আছে, যারা পলাতক আছে, এদেরকে যে জায়গায় আছে খুঁজে বার করে যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে আসে। রাজনৈতিক নেতারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি জানান। জনগণের যানবাহন নিরাপত্তার স্বার্থে আমাদের পুলিশ কর্মকর্তা বা আইনপ্রয়োগকারী সংস্থা বা প্রশাসনকে আরও কঠোর হতে হবে। গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিয়ে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আসলে আইনের আওতায় আনা উচিত। জেল সুপার জানান, হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কারাগারের পরিত্যক্ত ভবনকে আপাতত ব্যবহার উপযোগী করা হয়েছে। আর কারাগারের হামলায় দায়ের করা 2টি মামলা তদন্তাধীন রয়েছে। মামলা হয়েছে, মামলা দুটো তদন্তাধীন, তদন্ত চলছে এবং তদন্ত শেষ হয়তো পুলিশ বলতে পারবে যে আসলে এর সঙ্গে কারা জড়িত ছিল, কিভাবে হয়েছে কি না হয়েছে। দ্রুত সময়ের মধ্যে 3 জঙ্গি সহ কয়েদিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হবে বলে জানান পুলিশ সুপার। আমরা আমাদের যে তথ্য 85টি অস্ত্র খোয়া গিয়েছিল, তার মধ্যে আমরা অলরেডি 57টি অস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং আশা করি বাকি যে গোলাবারুদ এবং অস্ত্র এখনো আমরা উদ্ধার করতে পারি নাই, সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। বাইরে থাকা কয়েদিদের দ্রুত গ্রেপ্তার সহ অস্ত্র উদ্ধার করা হবে বলে প্রত্যাশা জেলাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাজেটে প্রত্যাশিত মনোযোগ পাচ্ছে না শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্প। এই 2 খাতের বরাদ্দ কমিয়ে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে আগামী 2025-26 অর্থ বছর। শুধু শিক্ষা ও স্বাস্থ্য খাতেই নয়, বরাদ্দ কমবে আরও 8 খাতে। সাদ আহমেদের রিপোর্ট। চলতি অর্থ বছরে মূল এডিপির আকার ছিল 2,65,000 কোটি টাকা। সেটা কমিয়ে আগামী অর্থ বছরে করা হচ্ছে 2,16,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের চেয়ে এডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ কমেছে প্রায় 3,000 কোটি টাকা, আর স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে 2,500 কোটি টাকা। খসড়া এডিপিতে বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতকে। এ খাতে মোট 58,973 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এতে বরাদ্দ রাখা হচ্ছে 32,392 কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে শিক্ষা খাতে। আগামী অর্থ বছরের এ খাতে বরাদ্দ থাকছে 28,557 কোটি টাকা, আর স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হচ্ছে 18,148 কোটি টাকা। অর্থাৎ পরিবহন ও যোগাযোগ খাতে শিক্ষার দ্বিগুণ ও স্বাস্থ্যের 3 গুণেরও বেশি বরাদ্দ রাখা হচ্ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে পৃথিবীর যে 10টি দেশ অর্থনীতির আকারের তুলনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়, বাংলাদেশ তার একটি।
আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মৌলিক স্বাস্থ্যসেবা পেতে একজন বাংলাদেশির বছরে 10,745 টাকা খরচ করতে হয়, অথচ এ খাতে মাথাপিছু বরাদ্দ 7,076 টাকা। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কম বিনিয়োগ দেশের জন্য হতে পারে অশনি সংকেত। শিক্ষা স্বাস্থ্যতে যদি কম বিনিয়োগ করি সরকারের দিক থেকে, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা অশনি সংকেত দেশের জন্য। তখন কিন্তু দীর্ঘমেয়াদে আমরা ভালো প্রবৃদ্ধি অর্জন, বিনিয়োগ এবং একটা সুস্থ সম্ভাবনাময় জাতি তৈরি করতে পারবো না। এডিপির প্রকল্পগুলো এমনিতেই কম বাস্তবায়িত হয় এবং তাতে দেখা যায় যে বাস্তবায়িত যতটুকু হয় সেটুকু জিডিপির হয়তো 0.6-0.7%-এর মতো। এটা দিয়ে একটা সুস্থ জাতি আমরা কিভাবে তৈরি করব? সুস্থ ও সম্ভাবনাময় জাতি তৈরিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে পরামর্শ দেন অর্থনীতিবিদ। হবে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলেছে এবং বিশ্বব্যাংক। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ঈদুল আজহা ঘিরে আলোচনায় ঢাকা সিটির বজ্র ব্যবস্থাপনা ইস্যু। একই সঙ্গে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, বজ্র ও মশক নিধনে কাজ করবে সেনাবাহিনী, অথচ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এমন বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি তাদের সঙ্গে। তাহলে কিসের ভিত্তিতে উত্তর সিটি প্রশাসকের এমন মন্তব্য? দর্শক, বাকিটা দেখুন শাহাদাত নিশাদের রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদের রাজধানী দুই সিটির বড় চ্যালেঞ্জ বজ্র ব্যবস্থাপনা। একই সঙ্গে এই সময়টাতে অনেকটাই চোখ রাঙায় ডেঙ্গু। এ নিয়ে সিটি কর্পোরেশনের বা প্রস্তুতি কতটুকু সে কথা না হয় একটু পরে জানাবো আমরা। তার আগে ঘুরে আসি সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজধানীতে বজ্র ব্যবস্থাপনা নিয়ে হঠাৎ সেনাবাহিনীর ফেসবুক পোস্ট, পাল্টা জবাবে উত্তর সিটি কর্পোরেশন। জেনে আসি ঘটনার নেপথ্যের কারণ। আমরা চেষ্টা করবো এবার আর্মিকে ডিপ্লয় করার জন্য। যারা ময়লা কালেকশন করেন এখনো তো আমরা এদেরকে কোনো ধরনের অনুমতি দেই নেই, তো এটা আমরা আর্মির মাধ্যমে কোরবানির আগে আমরা এটার প্রসেসে নিয়ে যাব। অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনায় সেনাবাহিনীকে কাজে লাগাবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। মূলত উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের এই বক্তব্যকে ঘিরেই দ্বন্দ্ব। সেনাবাহিনী করবে বজ্র ব্যবস্থাপনা ও মশক নিধনের কাজ, আসলেই কি তাই? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর প্রতিক্রিয়া, যেখানে উল্লেখ করা হয় এ ধরনের বিষয়ে অবগত নয় সেনাবাহিনী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনেও জানানো হয় সেনাবাহিনী বজ্র ব্যবস্থাপনায় কাজ করে না। পরিষ্কার বা মশক নিধনে সেনাবাহিনী কাজ করে না, বা উনি কিভাবে কোথা থেকে বলেছেন এই বিষয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। অন্যদিকে পাল্টা বিজ্ঞপ্তি দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে এমন মন্তব্যের পুরোপুরি অস্বীকার করা হয়। এ নিয়ে দেশ টিভির মুখোমুখি উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এমন মন্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে। মূলত বজ্র ও মশক নিধনে সেনাবাহিনীর অঙ্গ সংগঠন বিএমটিএফ কাজ করবে। সেনাবাহিনী তো আর হবে না সরাসরি, ওই শব্দটা ওইভাবে যাওয়াটা হচ্ছে যে আমরা টেকনিক্যালি যে বিএমটিএফ, যেহেতু আমাদেরকে বিএমটিএফ সাপোর্ট দেয়, সেনা কল্যাণ সাপোর্ট দিচ্ছে, তো সেনাবাহিনীর সহযোগী সংস্থাগুলো আছে, এটা কিন্তু আমরা সেনাবাহিনীর সংস্থা হিসেবেই জানি। নেভিও তো আমাদেরকে সহায়তা দিচ্ছে, তো সেরকমভাবে বিএমটিএফ আমাদেরকে মশার ক্ষেত্রে আমরা একটা আলোচনা করে আমি ফাইল অলরেডি সাইন করে দিয়েছি। অবশ্য এ নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এখনো এ নিয়ে কোনো কথাই হয়নি বিএমটিএফ এর সঙ্গে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবারের ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজটে ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে ঘরমুখী মানুষের। দুটি মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে বিভিন্ন স্থানে ফাটল, বড় গর্ত আর মোড়ে মোড়ে যানবাহনের জটলার দুর্ভোগে পড়তে হবে এই পথের যাত্রীদের। সঙ্গে পশুবাহী ট্রাকের বাড়তি চাপে সড়কে ধীর গতির শঙ্কা বেড়েছে। বিল্লাল হোসাইনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ঈদযাত্রায় প্রতি বছরই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশ হয়ে রাজধানী ছাড়েন দক্ষিণাঞ্চলের মানুষ। তবে মহাসড়কের 30 কিলোমিটারের মধ্যে মেঘনা টোল প্লাজায় ধীরগতি, সড়কের বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষত থাকায় স্বাভাবিক যান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া মহাসড়কের শিমরাইল, কাঁচপুর ও মেঘনা এলাকার কাছাকাছি অস্থায়ী গরুর হাট করায় পশুবাহী পরিবহনের বাড়তি চাপে যানজটের সংখ্যা বেড়েছে। ঈদযাত্রায় যানজট এড়িয়ে নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে চান এ পথের যাত্রীরা। রাস্তাঘাট যানজট হয়, এখানে লোকাল গাড়িগুলো দাঁড়ায় যাত্রী ওঠানামা করে, তারপরে ট্রাকের যানজট। এখানে গরুর হাট যেন না বসে, এটা হইলে জনসাধারণের চলাফেরা কষ্ট হয়। যানজট, এই যে গাড়ি যেখানে সেখানে ব্রেক করে, এটা আমাদের জনসাধারণের জন্য ক্ষতিকর।
এটা যেন না হয়। ঈদ যাত্রায় যানজটে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা রয়েছে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে। 2 লেনের এ মহাসড়কের 21 কিলোমিটারের মধ্যে রূপসী, তারাবো ও বড়পা এলাকায় বড় বড় গর্ত আর মোড়ে মোড়ে যানজটে ভোগান্তিতে পড়বে যাত্রীরা। এছাড়াও মহাসড়কটিতে 4 লেনের নির্মাণ কাজ চলায় প্রায় যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। রাস্তার যে অবস্থা, এই অবস্থা আসলে ঈদের ভোগান্তিতে মানুষ অনেক কষ্ট করতে হবে এবং আমার মনে হয় বর্ষার আগে রাস্তাটা কমপ্লিট করা উচিত। এই রাস্তার 2 সাইডে কোনো জায়গা নেই, আর এই যে সাধারণ এই যে সিঙ্গেল রাস্তার মধ্যে এই যে ভ্যান, রিক্সা, সাইকেল, অটো মোটো সবগুলো উঠে যায়, মানে যাত্রীও ভোগান্তি, আমরা ড্রাইভার আরও ভোগান্তি। 2টি মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। এছাড়াও সড়ক মেরামত সহ নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা নিয়মিতভাবে এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। নিয়মিতভাবে যে অবৈধ স্ট্যান্ড, অবৈধ দোকানপাট এগুলো উচ্ছেদের জন্য আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। আমাদের বিভিন্ন মেরামত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যেখানে ফাটল রয়েছে, যেখানে গর্ত রয়েছে, সেগুলো মেরামতের কার্যক্রম ইতিমধ্যে চলমান আছে এবং আমরা আশা করছি ঈদের এক সপ্তাহ আগেই আমরা সকল মেরামত কার্যক্রম শেষ করতে পারব। ঈদ যাত্রায় 2টি মহাসড়ককে ঘিরে পশুবাহী যানবাহনে শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের রাহবার নামের একটি হাউস বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 9টার দিকে তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট এলাকায় এই ঘটনা ঘটে। হাউস বোটটিতে থাকা 13 জন পর্যটক নিরাপদে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পর্যটকদের ভাষ্য অনুযায়ী রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন জেনারেটরের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইঞ্জিন রুমের ফুয়েল ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। এতে হাউসবোটের স্টিলের কাঠামো ছাড়া সবকিছু পুড়ে যায়। স্থানীয়রা হাওরের পানি ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। কুমিল্লায় নিম্নচাপের প্রভাবে সৃষ্ট নানা বৃষ্টিপাতের প্রভাবে গোমতী নদীর পানির স্তর ক্রমেই বাড়ছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন। সুমন, স্থানীয়দের মধ্যে কি ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে? কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা বা প্রস্তুতির কথা জানা গেছে কি? আমাদের জানাবেন। আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আসলে গতকাল থেকে আমরা দেখেছি প্রায় 3 মিটারের উপর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এই বিষয়ে যখন কথা বলার চেষ্টা করেছি, দুই পারে যারা স্থানীয় রয়েছে এবং তারা একটা আতঙ্কিত বিরাজ করছে কুমিল্লা শহর জুড়ে। তবে আমি যখন কথা বলার চেষ্টা করছি কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের সাথে এবং জেলা প্রশাসক কর্মকর্তাদের সাথে, তারা জানিয়েছে সকল ধরনের ব্যবস্থা সম্পূর্ণ করেছেন এবং কাউকে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হবে এবং সকল তথ্য পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করেছে। সেদিক থেকে পানি উন্নয়ন বোর্ড যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন নিয়মিত তারা মাইকিং করছে এবং তারা বলছেন যে আতঙ্কিত না হয় সকলে একযোগে কাজ করলে আসলে সমাধান করা যাবে। আমি যখন একজনের সাথে কথা বলার চেষ্টা করি, স্থানীয় একজন প্রতিনিধি, আসলে এই যে পানি বৃদ্ধি পেয়েছে তাতে করে আপনাদের মানে জনগণ আতঙ্কিত হওয়ার মানে সৃষ্টি হয়েছে। আপনার যেহেতু এখানে বসবাস, কি বলবেন? আসলে ত্রিপুরাতে প্রচুর বৃষ্টিপাতের কারণে এবং বাংলাদেশে বৃষ্টিপাতের কারণে গোমতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এখন দুই পারে যারা বসবাস করছে নদী তীর কোনায়, ওইসব লোক আসলে আতঙ্কিত বোধ করছে। আমরা ওই বিষয় নিয়ে খুবই কনসার্ন। গতবার যে বৃষ্টিপাত হয়েছিল ওইখান থেকে বন্যার কারণে আমাদের এই গোমতী তীরের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন বলেছিল যে এখানে বাঁধ নির্মাণ করবে, আশেপাশে বিদেশ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল বাঁধ নির্মাণের বিষয়ে, কিন্তু এখানে কোনো বাঁধ নির্মাণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন পরবর্তী যদি বন্যার সম্ভাবনা দেখা যায় তাহলে এখানকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে যেটা বলছিলেন কুমিল্লা গোমতী নদী আসলে দুঃখ, সে দুঃখ এবারও দেখবে কিনা সেই আতঙ্কিত, আসলে দুই পারে মানুষ আসলে আতঙ্কিত। আসলে এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ গোমতী নদী নিয়ে। সুমন, ধন্যবাদ আপনাকে। আসন্ন ঈদকে সামনে রেখে ফেনীতে নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী দাম বাড়ছে প্রায় সব ধরনের প্রয়োজনীয় পণ্যেরই, যা ভোগান্তিতে ফেলছে সাধারণ মানুষকে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, কোন ধরনের পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে আর এ পরিস্থিতিতে ভোক্তাদের প্রতিক্রিয়া ও ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কি, আমাদের জানাবেন। ধন্যবাদ। যা আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের ঐতিহ্যবাহী বাজার ফেনী পৌর সুলতান মাহমুদ হকার্স মার্কেটে। এই মার্কেটে এসে আমি যেটি দেখেছি যে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অর্থাৎ ঈদকে পুঁজি করে এখানে
প্রতি নিত্যপণ্যের বাজার প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা করে। আমরা দেখেছি এই বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, যেটি পূর্বে ছিল 45 থেকে 55 টাকা। যেমন রসুন ছিল 60 থেকে 110 টাকা পর্যন্ত। এরকমভাবে কিন্তু প্রতিটি আসলে সাধারণ ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু আসলে চরম কষ্টের মধ্যে তারা দিনাতিপাত করছে। আমরা এখানে একজন ক্রেতা রয়েছে, আসলে তার কাছ থেকে জানতে চাইবো যে আমরা তো দেখেছি যে আসলে সবগুলো পণ্যের দামে বেড়েছে, আসলে কেমন দাম বেড়েছে, আসলে সাধারণ নিম্ন আয়ের মানুষ আসলে কেমন এই দামে চাপে পড়তে হয় বলে আপনি মনে করেন? আসলে সত্যি কথা বলতে গেলে বাজার করতে করতে জীবন অতিষ্ঠ। আসলে খরচের মাত্রা এই পরিমাণ বাড়ছে যে আসলে ইনকামের মাত্রা সেই পরিমাণ বাড়ে নাই। তাই সাধারণ আমার মতো সাধারণ মানুষ যারা আছে তারাই জীবন চালাইতে খুবই হিমশিম খাচ্ছে। ধন্যবাদ। আসলে একজন শুনছিলেন যে দর্শকের কথা, ক্রেতার কথা, তিনি বলছিলেন যে আসলে সাধারণ মানুষের হিমশিম খাচ্ছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো, তার কাছ থেকে জানতে চাইবো আসলে আপনারা নিত্য পণ্যের আসলে কি কি দামে কোন কোন জিনিসপত্র আপনারা বিক্রি করছেন? জি, গত সপ্তাহে আর এই সপ্তাহের তুলনামূলকভাবে বাজার অনেক দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। যেমন পেঁয়াজ ছিল গত সপ্তাহে 50 থেকে 55 দেশিটা, এখন হচ্ছে 60 টাকা। তারপরে রসুন ছিল 150, এখন 105-50। ফেনী থেকে নিত্যপণ্যের দাম জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ আপনাকে। দেখছেন সংবাদ সকাল।